সো প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আমাদের এইচএসসি 26 ব্যাচের জন্য ডেডিকেটেডলি আমাদের উচ্চতর গণিতের যে ক্লাসগুলো হয় নিয়মিত, আজকে হচ্ছে আমরা সরল রেখা অধ্যায়টা শুরু করতে যাচ্ছি। সরল রেখা অধ্যায়ের আজকে হচ্ছে লেকচার 1। তো তোমরা আমাকে একটু বলো তো যে যারা জুমে আছো অডিওটা ক্লিয়ার কিনা একটু জানাও, ভিডিও ক্লিয়ার কিনা জানাও, আর যারা ফেসবুক লাইভে আছো তারা একটু জানাও। আজকের ক্লাসে কি পড়াবো একটু মনোযোগ দাও। দেখো, আজকের ক্লাসে আমরা দুইটা জিনিস নিয়ে আলোচনা করব। একটা হচ্ছে স্থানাঙ্কের রূপান্তর, নেক্সট ওয়ান হচ্ছে সমীকরণের রূপান্তর। যেহেতু ইংলিশ ভার্সনেরও অনেক স্টুডেন্টস আমাদের সাথে কানেক্টেড থাকে, তো ইংলিশ ট্রান্সলেশনসটা হচ্ছে আমরা অ্যাড করে দিয়েছি যাতে স্টুডেন্টসরা বুঝতে পারে। সরল রেখা, ইংলিশে স্ট্রেট লাইন, আমি একটু লিখে দিই সরল রেখা। হ্যাঁ, সবাই একটু খাতায় দ্রুত হেডলাইন আমার সাথে সাথে পড়া শুরু করো। আমি খুব বেশি কথা বলবো না, আমরা আলোচনায় চলে যাচ্ছি। ওকে, স্ট্রেট লাইন চ্যাপ্টার 3। চ্যাপ্টার 3 অনেক বড় একটা চ্যাপ্টার, তবে এটা একটা চ্যাপ্টার ড্রাফট আগে আমি একটু বলে দিই। এই যে চ্যাপ্টার 3 বলতেছি, এটা দুইটা পার্ট আমরা ভাগ করি সাধারণত। একটা হচ্ছে 3.1 থেকে 3.4, আর নেক্সট ওয়ান হচ্ছে 3.5 থেকে 3.7। এই যে প্রথম অংশ 3.1 থেকে 3.4, হ্যাঁ, এখান থেকে মূলত তোমার কি পাবা, যে সিকিউ কোশ্চেন্সগুলো পাবা, এমসিকিউ কোশ্চেন্সগুলো পাবা। আর 3.5 থেকে 3.7-এ মূলত সিকিউটা আসে। এভাবে চ্যাপ্টারগুলো ভাগ করা। এইখান অংশ থেকে খুব অল্প পরিমাণে সৃজনশীলে আমরা কোশ্চেন্স পাই সাধারণত, তবে 3.1 থেকে 3.4-এর যে আইডিয়াগুলো সেগুলো 3.5 থেকে 3.7 এখানে ব্যাপকভাবে ইউজ হয়, র্যাপিডলি ইউজ হয়। সেই জন্য আমাদের কিন্তু একটু ভালোভাবে বুঝে শুনে পড়তে হবে। হ্যাঁ, কোনো কিছুই বাদ দেওয়া যাবে না, ঠিক আছে? আচ্ছা, তো স্থানাঙ্কের রূপান্তর, স্থানাঙ্ক ইংলিশে বলে কোঅর্ডিনেট, ট্রান্সফর্ম কোঅর্ডিনেটস, আর হচ্ছে সমীকরণের রূপান্তর হচ্ছে ট্রান্সফর্ম ইকুয়েশনস। এখন স্থানাঙ্কের রূপান্তর আর সমীকরণের রূপান্তর এটা অ্যাকচুয়ালি কি মিন করে? আমাদের দুই রকমের স্থানাঙ্ক ব্যবস্থা আমরা তোমাদের সাথে ডিসকাস করতে যাচ্ছি। একটা হচ্ছে কার্টেসিয়ান স্থানাঙ্ক ব্যবস্থা, যেটাকে আমরা প্রকাশ করি x, y। অ্যানাদার ওয়ান হচ্ছে পোলার স্থানাঙ্ক ব্যবস্থা, যেটাকে আমরা প্রকাশ করি r, θ। এই দুই প্রকার স্থানাঙ্ক ব্যবস্থা নিয়ে মূলত আমরা ডিসকাস করতে যাচ্ছি, এবং তোমরা আজকের ক্লাসে এই দুই প্রকার স্থানাঙ্ক ব্যবস্থার A to Z যে অ্যাকচুয়াল আইডিয়াটা কি, কিভাবে হিসাব কিতাব হয়, এগুলো সব কিছুই ইনশাল্লাহ ক্লিয়ারলি জানতে পারবা। ঠিক আছে, কোনো কিছুই কম হবে না, সব কিছুই বিস্তারিত পাবা। হ্যাঁ, তো একটু মনোযোগ দিয়ে দেখতে হবে পুরো ক্লাসটা, ঠিক আছে? আচ্ছা, হোপফুলি তোমরা এটা লিখে ফেলছো। আমরা নেক্সট অংশে যাই। প্রথম কথা হচ্ছে স্থানাঙ্ক কাকে বলে। স্থানাঙ্ক কাকে বলে? ডিফাইন কোঅর্ডিনেটস। স্থানাঙ্ক, এটার ডেফিনেশনটা কি? তো প্রথম পয়েন্ট, যে স্থানাঙ্কটা মূলত একটা বিন্দুর জন্য হয়। স্থানাঙ্ক কিসের হয়? বিন্দুর হয়। বিন্দুর স্থানাঙ্ক আমরা নির্ণয় করতে পারি। এক্ষেত্রে যে কথাটা সেটা হচ্ছে, কোনো একটা বিন্দুর স্থানাঙ্ক বলতে বোঝায় বিন্দুটা এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ হতে লম্বালম্বিভাবে, পারপেন্ডিকুলারলি লম্বালম্বিভাবে ঠিক কত দূরত্বে অবস্থিত। মানে কি? মানে হচ্ছে লাইক ধরো এখানে একটা বিন্দু নিলাম আমি, পি অফ এ কমা বি। ওকে, এই এ কমা বি এটা কি বোঝায়? এটা হচ্ছে এই যে এখানে যদি আমি বলি লম্ব টানি, এই দূরত্ব হচ্ছে বি আর এই দূরত্ব হচ্ছে এ, এই জিনিসটা বোঝায়। এবং এই যে মূল বিন্দু থেকে এই দিকে আমি গেলাম এই একক দূরত্বে, এই লম্ব হিসেবে গেলাম, এবং এখান থেকে যে উপরের দিকে বি একক গেলাম সেটাও লম্ব হিসেবে গেলাম। ওকে, সেটাও কি লম্ব হিসেবে গেলাম। সো এই হচ্ছে এখানকার আইডিয়া, যে এদিকে এ একক এবং উপরের দিকে বি একক দূরত্ব, সেই হিসেবে আমরা এই বিন্দুর স্থানাঙ্কটা পাচ্ছি পি অফ এ কমা বি। তো যদি তুমি এটা নিচের দিকে এদিকে একক আসতা, এদিকে বি একক চাইতা, সেই হিসেবে কিন্তু এটা এ কমা বি বলতে পারতাম না। এই জন্যে এই অক্ষের সাথে, এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ, এই অক্ষের সাথে লম্বালম্বিভাবে অবস্থিত, সেই হিসেবে এই মেজারমেন্টটা আমাদেরকে করতে হবে। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের ইনিশিয়াল কথা, যে স্থানাঙ্কের কন্ডিশনে স্থানাঙ্কটা এই যে ডেফিনেশনে, যে কোন জায়গা থেকে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ হতে কিভাবে লম্বালম্বিভাবে, কিভাবে বলো, লম্বালম্বিভাবে। যেমন আমি যদি এখানে আসি, সেকেন্ড কথা যদি আসি, যদি বলি আমি 5,2 বিন্দুটা কোথায়, তো এই যে মূল বিন্দু থেকে এদিকে 5 একক দূরত্বে আসবো, আর এখান থেকে উপরের দিকে 2 একক দূরত্বে যাবো, তাই না? সেই হিসেবে এই বিন্দু স্থানাঙ্কটা আসবে 5,2। এই বিন্দু স্থানাঙ্ক কি আসবে? 5,2। তো এই হচ্ছে এই বিন্দুর স্থানাঙ্ক নিয়ে কথা, ঠিক আছে? আচ্ছা, ওকে, তোমরা কি কথা কি বুঝছো এই পর্যন্ত? কথাগুলো ক্লিয়ারলি একটু বলো তো, বোঝা যাচ্ছে না বোঝা যাচ্ছে না? এই ডেফিনেশন নিয়ে কোনো কোয়েশ্চেন আছে কিনা বলো তো, জুমে যারা আছো একটু দ্রুত জানাই ডেফিনেশন নিয়ে, আর যদি বুঝতে পারি সেটা একটু বলি।
স্থানাঙ্ক কাকে বলে এই সংজ্ঞা নিয়ে কোনো প্রশ্ন আছে কিনা বা সব বুঝছি কিনা একটু আনমিউট করে বলো। বুঝছি? ইয়েস, ওকে, আচ্ছা ঠিক আছে, গুড। আচ্ছা, তো চলো আমরা এরপরে কথায় আসি স্থানাঙ্ক ব্যবস্থার পরবর্তী আইডিয়াগুলো নিয়ে। চলো, আমাদের কার্তেশীয় স্থানাঙ্ক এবং পোলার স্থানাঙ্কের যে আইডিয়াটা আমরা ব্যাখ্যা দিচ্ছিলাম সেই আইডিয়াটাতে একটু আমরা যাই। এই যে আমরা এই দিক এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ যেখানে নেওয়া হলো, এখানে একটা বিন্দু ধরো যে আমরা নিলাম পি অফ এক্স কমা ওয়াই। আগে বুঝে নাও কথাগুলো, খুব বেসিক কথা। এটা হচ্ছে মূল বিন্দু। পি থেকে এক্স অক্ষের উপর আমরা পি এম লম্ব টানলাম। কি করলাম? পি এম লম্ব টানলাম। আচ্ছা, তো এই যে লম্বটা আমরা অঙ্কন করছি, এরপরে যে কথা যে ও থেকে এম পর্যন্ত যে ডিস্টেন্স সেটা হচ্ছে এক্স, অ্যান্ড এম থেকে পি পর্যন্ত যে ডিস্টেন্স সেটা হচ্ছে ওয়াই, তাই না? গুড। তো সেই হিসেবে পি বিন্দুর যে কোঅর্ডিনেট বা স্থানাঙ্ক সেটা হচ্ছে আমাদের এক্স কমা ওয়াই, এক্স ওয়াই। আচ্ছা, নেক্সট যে কথাটা দেখো, ও থেকে পি পর্যন্ত যে ডিস্টেন্স, এটাকে তোমরা কি দ্বারা প্রকাশ করো সাধারণত বলো তো? 9 10-এ কি দ্বারা প্রকাশ করতা? ও থেকে পি পর্যন্ত যে ডিস্টেন্স। আনমিউট করে বলিও, তাহলে সবচেয়ে বেস্ট হয়। হ্যাঁ, কারণ অনেক সময় তোমাদের এগুলো বোঝা যায় না, কমেন্টগুলো বক্সে দেখাও যায় না। ওকে, আনমিউট করে কথা বলিও। বলো তো, ও থেকে পি পর্যন্ত ডিস্টেন্স এটাকে কি দ্বারা প্রকাশ করতা? ওকে, কি দ্বারা প্রকাশ করতাম? ভুলে গেছি। ও থেকে পি পর্যন্ত ডিস্টেন্স এটাকে আমরা 8 দ্বারা প্রকাশ করতাম। অতিভুজ সমকোণী ত্রিভুজের অতিভুজকে কি 8 দ্বারা প্রকাশ করতে না? ভুলে গেছো কেন? আচ্ছা, আর এখানে যে কোণটা, এই কোণটাকে কি দ্বারা প্রকাশ করতে? আগে থিটা দ্বারা। কি দ্বারা? থিটা দ্বারা, তাই না? আগের আইডিয়াটাই আসলে যেটা আমরা এসএসসিতে জানতাম যে ও থেকে পি পর্যন্ত অতিভুজ, তাই না? এই সমকোণী ত্রিভুজে অতিভুজটা হচ্ছে 8 দ্বারা, আর এখানে যে কোণ উৎপন্ন হয় সেটাকে আমরা থিটা দ্বারা প্রকাশ করলাম। তো এই যে আর এবং থিটা, এটার যে প্রকাশ রূপ বললাম, ওকে, কি বললাম? এই যে আর এবং থিটা এটার যে প্রকাশ রূপ বললাম, এই যে এখানে থিটা কোণ করলাম আর 8 দূরত্বে পয়েন্ট নিলাম, সেই হিসেবে কিন্তু এই বিন্দুটাকে ডিফাইন করা যাবে। এই সিস্টেমটাকে আমরা বলতেছি পোলার স্থানাঙ্ক, যেটাকে আর কমা থিটা দ্বারা প্রকাশ করা হয়। কি দ্বারা প্রকাশ করা হয়? ক্যান বি রিপ্রেজেন্টেড। আচ্ছা, এই যে হিসাবটা, এটার ব্যাখ্যাটা পরে বলবো, এটা নিয়ে অনেক কথাবার্তা আছে। আচ্ছা, তো পোলার স্থানাঙ্ক ব্যবস্থায় আর এবং থিটা কোনটা কি বুঝায় সেটা অলরেডি বুঝে গেছো। যেখানে আর হচ্ছে এই যে এখানকার যে ডিস্টেন্সটা, আর থিটা হচ্ছে যে কোণ এখানে বা যে অ্যাঙ্গেল এখানে উৎপন্ন হয় সেই অ্যাঙ্গেলের পরিমাণটা। এবার আমরা এই এক্স আর ওয়াই এবং আর এবং থিটার মধ্যবর্তী সম্পর্কটা দেখতে যাচ্ছি। এক্স আর ওয়াই কার্টেশিয়ান কোঅর্ডিনেটস অ্যান্ড আর থিটা পোলার কোঅর্ডিনেটস, এই দুই প্রকার স্থানাঙ্ক ব্যবস্থার মধ্যে সম্পর্কটা কি সেটা আমরা মূলত দেখতে যাচ্ছি। আচ্ছা, তো চলো আমরা একটু লিখি। ধরো ত্রিভুজ ট্রায়াঙ্গেল ওপিএমএ বলো এক্স বাই আর ইকুয়াল টু কি হয়? এক্স বাই আর, অবশ্যই কস থিটা তোমরা জানো। তো সেখান থেকে তুমি এক্স ইকুয়াল টু লিখতে পারছো আর কস থিটা। কি লিখতে পারছো? আর কস থিটা, এটা একটা সম্পর্ক। এবং বলো ওয়াই বাই আর সমান কি লিখতে পারছো? সাইন থিটা। গুড। বা ওয়াই ইকুয়াল টু আর সাইন থিটা, এটা হচ্ছে অ্যানাদার ইকুয়েশন। আচ্ছা, তো এই যে এক্স ইকুয়াল টু আর কস থিটা, ওয়াই ইকুয়াল টু আর সাইন থিটা, এই যে পাচ্ছি, এখানে তুমি যদি একটু চিন্তা করে দেখো, তুমি মান বসাচ্ছ আর এবং থিটার। কার মান বসাচ্ছ? আর এবং থিটার। ইনপুট দিচ্ছ আর এবং থিটা, আউটপুটে পাচ্ছ এক্স এবং ওয়াই, তাই না? আউটপুটে কি পাচ্ছ? এক্স পাচ্ছ আর ওয়াই পাচ্ছ। যেখানে আর এবং থিটা ছিল পোলার কোঅর্ডিনেটস বা পোলার স্থানাঙ্ক, এক্স এবং ওয়াই ছিল কার্টেশিয়ান কোঅর্ডিনেটস বা কার্টেশীয় স্থানাঙ্ক। সো এই সূত্রটা পোলার থেকে কার্টেশীয়তে কনভার্ট হওয়ার সূত্র। এই সূত্রটা কি বলতো? পোলার থেকে কার্টেশীয়তে কনভার্ট হওয়ার সূত্র। আচ্ছা, তাহলে দুইটা ফর্মুলা আমরা এখানে পেয়ে গেলাম। একটাকে আমরা ইকুয়েশন নাম্বার 1 দিই, আর একটাকে ইকুয়েশন নাম্বার 2 দিই। এবার এই দুটি ইকুয়েশনের স্কোয়ার করে যোগ করব। চলো, তাহলে আমরা এক্স আর ওয়াই এর সম্পর্কটাও বের করতে পারবো। তো 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার আমার পরবর্তী ইকুয়েশনের জন্য।
কারণ তুমি পোলার থেকে কার্টেসীয়তে কিভাবে যাবা তার ফর্মুলা তো পেয়ে গেলা। এখন কার্টেসীয় থেকে পোলারে কিভাবে যাবা, কার্টেসীয় থেকে পোলারে কিভাবে যাবা সেই সিস্টেমটা তো বের করতে হবে, তাই না? তো সেই সিস্টেমের জন্য আমরা 1 এবং 2 স্কোয়ার করে যোগ করলাম। যোগ করলে দেখো কি আসে, লেফট সাইডে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল আর স্কোয়ার কজ স্কোয়ার থিটা প্লাস আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। ওকে, তো এখানে আর স্কোয়ার যদি কমন যায়, কজ স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা দ্যাট ইজ 1, তাহলে এখানে আসে আর স্কোয়ার ইন্টু 1, তাই না? লেফট সাইডে পাচ্ছ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তাহলে আর স্কোয়ার ইকুয়াল টু তুমি পাচ্ছ কি বলো তো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এখানে আমাকে বলো আর ইকুয়াল টু, এখানে কি প্লাস মাইনাস হবে বলো তো? আর ইকুয়াল টু এখানে কি প্লাস মাইনাস হবে? আর ইকুয়াল টু এখানে প্লাস মাইনাস কি হবে একটু বলি, হবে কি হবে না? হবে না। কারণ হবে না কেন? কারণ আর তো এখানে একটা ডিস্টেন্স বোঝাচ্ছে, কি বোঝাচ্ছে? একটা দূরত্ব বোঝাচ্ছে, আর কোনো ডিস্টেন্সই কখনো নেগেটিভ হয় না, তাই না? 0 থেকে কাউন্ট করা স্টার্ট হয়। সো সেই জন্য এখানে নেগেটিভ হবে না, এই জন্য প্লাস মাইনাস হবে না। তাহলে এই ইকুয়েশনে তুমি দেখো কার্টেসিয়ান কোঅর্ডিনেটস বসাচ্ছ, এক্স ওয়াই স্থানাঙ্ক বসাচ্ছ, সেই হিসেবে তুমি আর পাচ্ছ, পোলার কোঅর্ডিনেটসটা পাচ্ছ। আচ্ছা, পোলার কোঅর্ডিনেটসে তো আরেকটা ডাটা আছে, সেটা হচ্ছে থিটা। থিটাও আমাকে বাইর করতে হবে। তো সেটা কিভাবে বাইর করব? জাস্ট 2 ভাগ 1 করো, 2 ডিভাইড বাই 1 দ্যাট ইজ হচ্ছে ওয়াই বাই এক্স ইকুয়াল টু আর সাইন থিটা ডিভাইড বাই আর কস থিটা। আর কাটা গেল, সাইন বাই কস দ্যাট ইজ টেন থিটা ইকুয়াল টু ওয়াই বাই এক্স বা থিটা ইকুয়াল টু টেন ইনভার্স ওয়াই বাই এক্স। থিটা ইকুয়াল টু কি পাইলাম? টেন ইনভার্স ওয়াই বাই এক্স। থিটা ইকুয়াল টু টেন ইনভার্স ওয়াই বাই এক্স। তো এই যে আমরা থিটা পাইলাম আর পাইলাম, এগুলোই হচ্ছে এখানকার কনভার্সন, যে এই দুইটার জায়গায় এক্স আর ওয়াই অর্থাৎ কার্টেসীয় স্থানাঙ্ক বসাচ্ছ, আউটপুটে আর এবং থিটা অর্থাৎ পোলার পাচ্ছ। দ্যাট ইজ কার্টেসীয় থেকে পোলারে কনভার্ট হওয়ার সূত্র হচ্ছে লাস্ট দুইটা। একটু আমাকে বলো, এই যে জিওমেট্রিক্যাল ক্যালকুলেশনসটা আমরা করলাম, এই জ্যামিতিক ক্যালকুলেশন নিয়ে কারো কোনো কি প্রশ্ন আছে বা সবাই কি বুঝছো? জুমে যারা আছো একটু বলো তো, বুঝতে পারলে একটু কমেন্ট করে জানাও। ওকে, সবাই কি বুঝছি? ওকে, জানাই, একটু জানাই। তোমরা কি বুঝছো সবাই, জুমে যারা আছো? বুঝছি, হ্যাঁ, গুড, ওকে। সো আমরা নেক্সট পার্টে যাই। এরপরে এগুলা ক্যালকুলেশন তুলে ফেলতে হবে, তবে আমি স্লাইড দিব ইনশাল্লাহ। তো এখানে আমি এগুলো আরেকটু ভালো সম্পর্ক দেখাবো, তার আগে একটু সূত্রগুলো লিখে দিই। সূত্র শিখছি আমরা কয়টা? 4টা। ফার্স্ট সূত্র কি ছিল বলো? এক্স ইকুয়াল টু কি ছিল? এক্স ইকুয়াল টু আর কস থিটা, ওয়াই ইকুয়াল টু কি ছিল? আর সাইন থিটা। গুড। আচ্ছা, তারপর আর ইকুয়াল টু কি ছিল? রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এন্ড টেন থিটা সমান হচ্ছে ওয়াই বাই এক্স। টেন থিটা সমান হচ্ছে কি? ওয়াই বাই এক্স। হ্যাঁ, এই সূত্র নিয়ে আশা করি কারো কোনো সমস্যা নাই, ঠিক কি না? এই সূত্র নিয়ে আশা করি কারো কোনো সমস্যা নাই। তো এই সূত্রের সাথে লিঙ্ক আপটা একটু দেখি, দাঁড়াও। আচ্ছা, ওকে, চল লিঙ্ক আপটাতে একটু যাই। ওকে, আমরা একটা গ্রাফ নিই। ওকে, চলো একটা হিসাব দেখাই তোমাদেরকে, ভালো লাগবে। হ্যাঁ, একদম হিসাব কিতাব যুক্ত কাহিনী, কোনো। আচ্ছা শোনো, আমরা একটা বিন্দু, যে মিউট রাখো সবাই,
জুমে যারা আছো মিউট রাখিও। ওকে, দেখো এই যে সাউন্ড শোনা যাচ্ছে কার, এখানে স্কেল অনুযায়ী, স্কেলের হিসাব অনুযায়ী আমি দূরত্ব নিব। ওকে, স্কেলের হিসাব অনুযায়ী কি বলতো, আমি দূরত্ব নিব। ওকে, আচ্ছা, একটু হালকা পার্থক্য আছে। ওকে, ঠিক আছে মোটামুটি। দেখো সবাই, এই যে এখান থেকে এসে এই পর্যন্ত, ওকে 4 সেন্টিমিটার, তাই না? খেয়াল করে দেখো, এখান থেকে এইটুকু হচ্ছে কত, আমাদের স্কেলের হিসাব অনুযায়ী 4। আচ্ছা, ওকে, দাঁড়াও, এটা এই পাশে আনলাম। দেখো তোমাদের একটা জ্যামিতিক হিসাব আমরা খুব সুন্দর করে একটু দেখানোর চেষ্টা করি। চলো, এই যে আই থিঙ্ক এখন দেখি স্কেলের সাথে, এই স্কেলের সাথে মাপ দেখো, এইটুকু হচ্ছে কত 4.2, এইটা হচ্ছে 5। আবার দেখাই, 5 সেন্টিমিটার আমি নিচ্ছি। হ্যাঁ, কতটুকু নিচ্ছি, এই যে 5.1 হয়ে গেছে। আচ্ছা 5 নিলাম ধরো, আর তাহলে এখানে দেখো এই যে 6 পয়েন্ট হচ্ছে 5, তাহলে এখানে হচ্ছে বাকি 5 আসবে। তাহলে এই জায়গা থেকে এই জায়গায়, ঠিক আছে, এখানে না, এখানে 5.5 স্কেলের হিসাবে। স্কেলের হিসাবে কতটুকু বলো তো, 5.5। যারা বুঝো নাই আবার দেখো, এই যেখান থেকে মাপ দিয়ে এই পর্যন্ত আসলাম, এই যে 5, হ্যাঁ 5 হচ্ছে, ওইখানে একটু হালকা উপরে যাবে, বুঝছি 5.5। এই যে 5 বিন্দুটা আমি নিলাম, এই বিন্দুটার আর এবং থিটার ভ্যালুটা আমরা এখান থেকে বের করতে চাই। এক্স হচ্ছে 5, ওয়াই হচ্ছে 5। দেখো এই যে আর এবং থিটা, এই সূত্র থেকে, তো এই যে আর এর মান √5² + 5², তাই কত হয় 50 হয়। এখানে 25 + 25 50। √50 এর মান কত হয়, √50 মানে হচ্ছে 25 × 50 5√2। আচ্ছা ক্যালকুলেটরে বসায় দেখো তো 5√2 সমান কতটুকু মান আসে, 5√2 সমান কতটুকু মান আসে একটু জানো তো। ক্যালকুলেটরে বসায় দেখো তো, 7.07। ওকে, ভালো কথা। আচ্ছা ওকে, এবার দেখো tan θ = y/x, তাই না? তাহলে y এর মান হচ্ছে 5, x এর মানও 5, কাটাকাটি করলে 1 মানে tan 45 ডিগ্রি। কত ডিগ্রি, tan 45 ডিগ্রি। তাহলে θ = কত আসছে বলো তো, 45 ডিগ্রি। তাহলে এইটা কি বোঝাচ্ছে, এই যে এই বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব হচ্ছে 7.07, আর এখানে যে x অক্ষের সাথে যে উৎপন্ন কোণটা সেটা হবে 45 ডিগ্রি। কথা ঠিক কিনা? এই বিন্দুটা পোলার স্থানাঙ্ক কত হবে, এই যে আর এর মান হচ্ছে 7.07, আর উৎপন্ন কোণ হচ্ছে কত ডিগ্রি, 45 ডিগ্রি। এটা হওয়ার কথা না? আমরা এবার ভেরিফাই করি সেটা হয় কিনা। দেখো এখান থেকে ঘুরে এই যে ওই বিন্দুর কাছে যাচ্ছি, ঠিক আছে, 44 45, দেখো হয়েছে 45 ডিগ্রি হয়েছে কিনা দেখা কি যাচ্ছে ক্লিয়ারলি? মানে একদম অ্যাকুরেট হচ্ছে কিনা বলো। আমি এক্সপেক্ট করতেছিলাম যে হয়তো 1 ডিগ্রি এদিক সেদিক হবে, হ্যাঁ, কারণ আঁকার ক্ষেত্রে তো এত অ্যাকুরেসি থাকে না। আচ্ছা এবার হচ্ছে কি, আমরা এখান থেকে এখান পর্যন্ত দূরত্ব দেখবো যে সেটা আসলে 7.07। 7.07 তো কাউন্টে আসবে না, হয়তো 7.1 এরকম, তাই না? দেখি আমরা এখান থেকে মাপি। হ্যাঁ দেখো এই যে মাপ গুনতেছি, এই যে 7.1 একদম অ্যাকুরেট। খেয়াল করছো, ওই যে 0.7 আসন্ন মান করলে 1 হয় না, আর 0.7 তো এখানে কাউন্টে আসে না। তাহলে এই বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব কত আসছে, 7.1, মানে 0.7 বা 1 ধরতে পারি। মিলছে কিনা বলো? তাহলে আমরা যে কথাটা এখন বললাম যে এই যে এখানে যে কোণটা এটা 45 ডিগ্রি, সেটা তুমি একদম হাতে নাতে
মানে তোমাকে আমরা যে একটা কথা বলছি না, যে কি শিখতেছি সেগুলো আসলে রিয়েল লাইফে যাতে আমরা দেখতে পারি, ফিল করতে পারি, সেই জিনিসের চেষ্টাটা করা হলো। যে এখানে 45 ডিগ্রি কিন্তু অ্যাকুরেটলি উৎপন্ন হলো, আর এখান থেকে এখানে যে দূরত্বটা সেটা হচ্ছে 7.07, অথবা আমি আসন্ন মানই ধরি, হ্যাঁ 7.1, 7 পয়েন্ট কত 1, ঠিকঠাক মতো মিলে গেল না, গেল। তাহলে এই হচ্ছে ইন্টার রিলেশনটা, বুঝছি কি না? এটা হচ্ছে কি ইন্টার রিলেশন, যে অ্যাকচুয়ালি আমরা কি বের করতেছি, কি করলাম, তাই না? আচ্ছা তাহলে বলো, এটাকে এখন কি আরেকটু ভালো বুঝতে পারছো যে আসলে কার্তেশীয় এবং পোলার স্থানাঙ্ক দুইটা অ্যাকচুয়ালি আলাদা করে কোনো জিনিস না, অনেক আলাদা মিন করে না, একই জিনিসকে মিন করে, জাস্ট দুইটা আলাদা প্রকাশ রূপ আমরা দেখলাম, দুইটা আলাদা প্রকাশ রূপ আমরা শিখলাম। এই কথা নিয়ে কোনো সমস্যা আছে? এই কথা কি ক্লিয়ারলি বুঝছি? আচ্ছা গুড, ঠিক আছে। তাহলে আমরা এবার কিছু প্র্যাকটিস ম্যাথে যাব আস্তে আস্তে, প্র্যাকটিস ম্যাথগুলো কমপ্লিট করার জন্য। চলো দেখাই ডিসকাশন। আচ্ছা, তো এখানে প্র্যাকটিস ম্যাথের আগে পোলার স্থানাঙ্কে থিটা এর মানের শর্তসমূহ এটা একটু পরে পড়াচ্ছি, ওকে? তো টাইপ 1 কার্তেশীয় পোলার স্থানাঙ্কের রূপান্তর, টাইপ 1 অ্যান্ড টাইপ 2 দুইটা টাইপ এখানে আছে। তো ফার্স্ট আলোচনাটা আমরা একটু আসি, চলো কার্তেশীয় থেকে পোলার স্থানাঙ্ক, এটার জন্য বেটার হবে একটা এখানকার একটা এক্সাম্পল নেওয়া। চলো সবাই দেখো, এই যে টাইপ 1 লিখো কি, পোলার থেকে কার্তেশীয়, লিখো পোলার থেকে কার্তেশীয়, ওকে? টাইপ 1 এর এটা হচ্ছে রুলস 1 বলতে পারো। পোলার থেকে কার্তেশীয়, যে পোলার স্থানাঙ্ক দেওয়া থাকবে, কার্তেশীয় স্থানাঙ্ক বের করতে বলবে। যেমন এটা হচ্ছে আমাদের ময়মনসিংহ বোর্ড 21 সালে আসছে, ময়মনসিংহ বোর্ড 21, এই প্রবলেমটা আমরা দেখতে যাচ্ছি। 3 270 ডিগ্রি, ঠিক আছে? কত? 3 270 ডিগ্রি। তো এখানে বলো আর এর মান হচ্ছে কত? আর এর মান হচ্ছে 3, আর থিটার মান কত? 270 ডিগ্রি। তাহলে x ইকুয়াল টু, যেহেতু কার্তেশীয় মানে কি লাগবে? x আর y এর মান। কার্তেশীয় মানে কিসের মান লাগবে? x আর y এর মান। গুড। তাহলে x ইকুয়াল টু আর cos থিটা, 3 cos 270, তাই না? cos 270 এর মান হচ্ছে 0, তাহলে ইকুয়াল টু হয় 0। আচ্ছা, y ইকুয়াল টু 3 sin থিটা, sin 270, sin 270 এর মান হচ্ছে -1, তার সাথে 3 গুণ করলে -3, তার মানে অ্যান্সার হচ্ছে কত? 0, কত? -3। কত আসছে? 0, -3। সো চলো আমরা একটু এটা গ্রাফটা একটু হালকা করে দেখার চেষ্টা করি যে আসলে জিনিসটা কি মিন করছে এখানে। খুব সিম্পল আইডিয়া আসলে, দেখো। ওকে, দেখো 0, -3 বলো, এই যে আমাদের অক্ষের কন্ডিশন ধরলে, এই যে 0, -1, -2, -3, এই বিন্দুটা হচ্ছে 0, -3। এখন আমাকে বলো, এই যে মূল বিন্দু O, এখান থেকে এই দূরত্ব, সেটা তো 3, দূরত্বের কথা বলে তো পজিটিভই আসে। মূল বিন্দু O থেকে এখানে দূরত্ব সেটা কত? 3, দ্যাটস কারেক্ট। আর এখানে যে উৎপন্ন কোণটা বলো, এই যে 90, দেন 180, দেন এখানে আসলে 270। তাহলে এই যে এই বিন্দুটা এখান থেকে 270 ডিগ্রি কোণ উৎপন্ন করে, আর এখান থেকে এই দূরত্ব হচ্ছে 3, তো এটাকে 3, বাইরে বৃষ্টি হচ্ছে, তাই না? বৃষ্টি শুরু হলে যে সাউন্ড শোনা যাচ্ছে, তো 3, 270 ডিগ্রি, এই হচ্ছে এটার আইডিয়া। 3, 270 ডিগ্রি কিভাবে আসলো, হিসাবটা কি বুঝছিনি বলো? আচ্ছা, তাহলে একদম কিন্তু একই জিনিস, খুব সিম্পল আইডিয়া। তাহলে আমাদের পোলার থেকে যদি কার্তেশীয়তে কনভার্ট করতে বলে, এখানে আর কোনো টেনশনের কিছু না, ডিরেক্ট সূত্র অ্যাপ্লাই করলা, কাজ শেষ, ওকে? পোলার থেকে কার্তেশীয়তে গেলে ডিরেক্ট হিসাব। এটা কি বুঝছো সবাই বলো তো? ওকে, ডান। এবার আমরা যে পোলার থেকে কার্তেশীয়র একটা প্রবলেম তোমাকে তাহলে আমি দিই, তোমরা একটা আমাকে অ্যান্সার দাও, দেখি কার অ্যান্সারটা সবার আগে আসে। ধরো কোশ্চেনটা আমি দিচ্ছি, 5, 135 ডিগ্রি, এটাকে x, y তে কনভার্ট করো, দেখি করো তো অ্যান্সার কত আসে। 5, 135 ডিগ্রি, এটাকে x, y তে কনভার্ট করবা।
ওকে 5,135 ডিগ্রি এটাকে x, y তে কনভার্ট করব। মিউট রাখো, এই যে বাসার কথা যাতে সেখানে শোনা না যায়। আচ্ছা কত আসে অ্যান্সার? জুমে যারা করছো তারা তো অ্যান্সার দিবা, ফেসবুকে যারা করছো কমেন্টে অ্যান্সার দিও, অ্যান্সার না দিলে তো আসলে প্রবলেম। ওকে গুড, আমরা একটু দেখি x = r cos থিটা। ওকে x = r cos থিটা, cos 135 এর মান হচ্ছে কত? cos 135 মানে মাইনাস sin 45 মাইনাস 1/√2, তাহলে মাইনাস 5/√2। গুড। আর y = 5 sin 135, sin 135 তো পজিটিভ, ফার্স্ট সেকেন্ড চতুর্ভাগ যেহেতু, তাহলে 1/√2 হবে, তাহলে 5/√2। গুড, ঠিক আছে। তাহলে অ্যান্সার হচ্ছে মাইনাস 5/√2, 5/√2, এটা হচ্ছে এই কন্ডিশনের অ্যান্সার। তাহলে আমাদের পোলার থেকে কার্টেসীয়তে কনভার্ট হওয়া নিয়ে কোনো গ্যাঞ্জাম নাই, অল সলভড। এবার আমরা আমাদের পরবর্তী রুলসটা দেখব যে কার্টেসীয় থেকে পোলারে কনভার্ট হওয়ার কেসটা কি, কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থাকে পোলার স্থানাঙ্ক ব্যবস্থায় কিভাবে আমরা কনভার্ট করব, ঠিক আছে? ওকে, কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থাকে কিভাবে আমরা কি পোলার স্থানাঙ্ক ব্যবস্থায় কনভার্ট করব। তো কি কার্টেসীয় থেকে পোলার এটা শিখবো। তো এক্ষেত্রে পোলার স্থানাঙ্কে থিটা এর মানের শর্তসমূহ আমাদের একটু ডিসকাস করতে হচ্ছে। পোলার স্থানাঙ্কে কি থিটা এর মানের শর্তসমূহ আমাদেরকে একটু শিখতে হবে। চলো, থিটা এর মানের শর্তসমূহ কি কি আছে আসি। দেখো, একদম সহজ আলোচনা, একদম সহজ আলোচনা। চতুর্ভাগের যে হিসাবটা, হ্যাঁ কিসের হিসাব বলতো? চতুর্ভাগের যে হিসাবটা, সেখানে ফার্স্ট চতুর্ভাগে থিটা বলতে নর্মাল থিটাকে ইন্ডিকেট করে, সেকেন্ডে হচ্ছে পাই মাইনাস থিটা, থার্ডে হচ্ছে পাই প্লাস থিটা, হ্যাঁ, আর চতুর্থতে 2π মাইনাস থিটা। এই হচ্ছে, এটা তোমরা এসএসসিতেও শিখছিলা, যে চতুর্ভাগ অনুযায়ী শিখছিলা না, যে সমাধানের ম্যাথগুলোতে ত্রিকোণমিতি পার্টে সমাধানের ম্যাথে সেকেন্ডে পাই মাইনাস থিটা হয়, থার্ডে পাই প্লাস থিটা হয়, চতুর্থতে 2π মাইনাস থিটা হয়। শিখছিলে না 9 10-এ? বলো। বাট আমার জানা মতে তোমরা ওই লজিকটা জানো না, হয়তো অনেকে জানো অনেকে জানো না, যে কেন সেকেন্ডে পাই মাইনাস থিটা হয় বা কেন থার্ডে পাই প্লাস থিটা হয়। এই লজিকটা হয়তো তোমাদের জানা কম আছে, সো আমি সেটা একটু ব্যাখ্যা দিয়ে দিই তোমাদেরকে, হ্যাঁ, যেটা তোমাদের একটু মিস আছে ইনফরমেশন, সেটা একটু আমি ব্যাখ্যা দিয়ে দিই গুছিয়ে। ওকে, তো দেখো হিসাবটা দেখো, খুব সিম্পল। এই কোণ হচ্ছে এই কোণ যদি থিটা বলো, এই কোণ কি থিটা না? সহজ হিসাব, এই অ্যাঙ্গেলটা থিটা, দেন এই অ্যাঙ্গেলটা অবশ্যই থিটা। আচ্ছা, নেক্সট যে কথাটা বলো আমাকে, বলো এখান থেকে ঘুরে এই পর্যন্ত এই যে কোণটা, এটার ভ্যালু কত? অবশ্যই 180, ঠিক না? এখান থেকে ঘুরে এই পর্যন্ত কত? 180। তার সাথে থিটা তুমি অ্যাড করলে, তাহলে এখান থেকে ফুল যদি ঘুরো 180 প্লাস থিটা হবে। এখান থেকে এইটুকু কত? 180। তার সাথে তুমি যদি থিটা অ্যাড করো তাহলে অবশ্যই, ঠিক কিনা বলো তো, এখান থেকে ঘুরে এই পর্যন্ত গেলে 180 প্লাস থিটা, সেটাই তো হবে। লজিকটা ক্লিয়ার? ওকে, খুব সহজ পড়া এগুলো। এবার আসো, এগুলো অনেকে কঠিন করে পড়ায়, তো যাই হোক, হ্যাঁ বলো বলো কি বুঝো নাই বলো। আচ্ছা ওকে, দেখো সমস্যা নেই, আবার বলি, দেখো মনোযোগ দাও। এই কোণটা হচ্ছে থিটা ধরলা তুমি, এই কোণ যদি থিটা হয়, এই কোণটা কি একান্তর কোণের শর্তে এটাও তো থিটা হবে। এই কথা নিয়ে কোনো সমস্যা? গুড। এখন আমাকে বলো এখান থেকে ঘুরে এই পর্যন্ত এখানে কতটুকু কোণ বলো তো? গুড। তুমি যদি এটা থেকে আরেকটু সামনে থিটা পরিমাণে বাড়াও তাহলে কতটুকু হবে টোটাল? 100 থিটা বাড়বে না? এই যে 180 প্লাস থিটা,
বুঝছি? গুড। এবার আসো, ঘড়ির কাঁটার বিপরীত দিকের ঘূর্ণনকে আমরা পজিটিভ অ্যাঙ্গেল বলি, তাই না? অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশনে পজিটিভ অ্যাঙ্গেল উৎপন্ন হয়, ধনাত্মক কোণ উৎপন্ন হয়। আর ঘড়ির কাঁটার দিকে ক্লকওয়াইজ রোটেশনে ঋণাত্মক কোণ উৎপন্ন হয়। ঘড়ির কাঁটার দিকে ক্লকওয়াইজ রোটেশনে কি কোণ উৎপন্ন হয়? ঋণাত্মক কোণ উৎপন্ন হয়। দেখি দাঁড়ো। আচ্ছা, তুমি ফেসবুক লাইভে যারা দেখছো, দেখো বুঝো কিনা পড়াটা। ওকে, ওকে, তাহলে কি বললাম? ঘড়ির কাঁটার দিকে ঘূর্ণনে আমরা পজিটিভ কোণ পাই, মানে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘূর্ণনে অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশনে আমরা ধনাত্মক কোণ পাই, আর ক্লকওয়াইজ রোটেশনে আমরা ঋণাত্মক কোণ পাই। তো এই কোণটা হচ্ছে মাইনাস থিটা। এটা নিয়ে তো কারো কোনো সমস্যা নাই, তাই না? যারা ফেসবুক লাইভে আছি একটু জানাইও তো যে বুঝা যাচ্ছে কিনা পড়াটা। যারা ফেসবুক লাইভে আছো জানাইও তো বোঝা যাচ্ছে কিনা। সারা শব্দ না পাইলে তো সমস্যা, সমস্যা না? ওকে, বুঝা যাচ্ছে? হ্যাঁ, চলো। ওকে, ডান, ঠিক আছে। তো দেখো, তাহলে এবার নেগেটিভ কোণের কাহিনীটা একটু শেষ করি, মানে সেকেন্ড আর ফোর্থের হিসাবটা বলে দিই যে কেন দ্বিতীয়তে পাই মাইনাস থিটা, তোমরা একটু মিউট রাখিও, আর কেন চতুর্থতে 2 পাই মাইনাস থিটা। দুইটা জায়গায় দুইটা সিস্টেম কিভাবে আসলো, আচ্ছা, বা কেন এটা হইলো সেই ব্যাখ্যাটাতে যাই। দেখো, এই কোণটা হচ্ছে মাইনাস থিটা, তাহলে এই যে কোণটা এটা হচ্ছে মাইনাস থিটা একান্তর কোণের শর্তে, তাই না? এই কোণ হচ্ছে মাইনাস থিটা, তাহলে এটাও না, দুইটা কি হবে? ভাইস ভার্সা সেম হবে। এবার তোমরা আমাকে বলো, খুব সহজ হিসাব, খুবই সহজ কথা, মাত্র যেটা শিখছিলাম, এখান থেকে ঘুরে এই পর্যন্ত এটা মান কত বলো? এখান থেকে এই পর্যন্ত 180, 180। এই 180 থেকে তুমি যদি এইটুকু কমে যাও, ওকে, এই যে অর্থাৎ তুমি যদি এখান থেকে এখানে আসো, এইটুকুতে আসো, ঠিক না? চল, এখান থেকে এখানে আসলা, তাহলে 180 থেকে কি পরিমাণ কমছো? মাইনাস থিটা পরিমাণ না? তাহলে এই টোটালটুকু আসবে কত? পাই মাইনাস থিটা। হিসাব সহজ। ওকে, দেন সেকেন্ডলি এরপর আসি, বলো এখান থেকে ঘুরে এই পর্যন্ত কত বলো? এখান থেকে ঘুরে এই পর্যন্ত কত আসবে? এখান থেকে ঘুরে এই পর্যন্ত কত আসবে? কত? 360 না? এই ফুল ঘূর্ণনে কত ডিগ্রি? 360 ডিগ্রি। 360 ডিগ্রি। তার থেকে তুমি যদি মাইনাস থিটা পরিমাণে কমে যাও, ওকে, কত পরিমাণে কমলাম? মাইনাস থিটা পরিমাণে যদি তুমি কমে যাও, তার মানে কালারটা পাল্টায় দিই, কালার গ্রিন দিলাম, অর্থাৎ এখান থেকে ঘুরে এই পর্যন্ত আসলা, কত পরিমাণে কমলা? মাইনাস থিটা পরিমাণে কমে গেল, তাহলে কত হবে? 2 পাই মাইনাস থিটা। বুঝছি কত আসলো? তাহলে 2 পাই মাইনাস থিটা। এই হইল ব্যাখ্যা, যেটা আমরা এসএসসিতে হয়তো জানতাম, হয়তো জানতাম না, আমরা একটু জিনিসটা শিখে নিলাম। তো এটার ক্ষেত্রে কি সমস্যা বলো? আচ্ছা আচ্ছা, মিউট রাখিও তোমাদের পারিবারিক কথায়, যাতে আমরা জমে না শুনতে পাই। আচ্ছা, তো দেখো, তাহলে এই হচ্ছে আমাদের ইনিশিয়াল কথা। এখানে থিটার কোনো ঋণাত্মক মান কিন্তু নেওয়া হয় নাই,
তো এটার যে কন্ডিশনটা ছিল, ঠিক আছে, এটার যে শর্তটা ছিল লিখে রাখো। এটা কোন শর্তে হিসাব করা হয়েছে? এটা হচ্ছে 0 থেকে 2 পাই, এই 0 থেকে 2 পাই এই রেঞ্জে হচ্ছে আমরা এই হিসাবটা করছিলাম। কোন রেঞ্জে হিসাব করছিলাম? 0 থেকে 2 পাই এই রেঞ্জে হচ্ছে আমরা হিসাব করছিলাম, যেখানে ঋণাত্মক মান আমরা নেই নাই। কি মান নেই নাই? ঋণাত্মক মান আমরা নেই নাই। ওকে, আচ্ছা, এখন আরেকটা কেস শুধু এখন বাকি আছে, যেখানে ঋণাত্মক কোণ নেওয়া যাবে। যেখানে কি কোণ নেওয়া যাবে? ঋণাত্মক কোণ নেওয়া যাবে। সেটার শর্তটা কি? দেখো, শর্ত 2, এটা হচ্ছে শর্ত 1। শর্ত 2 হচ্ছে -π থেকে +π এই পর্যন্ত কোণ। শর্ত 2 হচ্ছে এই শর্ত, যেখানে ঋণাত্মক কোণ নেওয়া যাবে। তুমি বলতে পারো যে -π থেকে +π এটা আসলে কি বোঝায়? এটা তো বুঝি না, তো সেটা আমরা ব্যাখ্যা দিতে পারি, সেটা কোনো সমস্যা না। -π থেকে +π কি বোঝায়, চলো আমরা সেটার একটু ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করি। ঠিক আছে, -π থেকে +π কি বোঝায়? দেখো, লক্ষ্য করো, বলো এখান থেকে ঘুরে যদি এই পর্যন্ত আসো, সেটা কি 180 বা পাই? এই যে থিটার মান 180 ছোট বা সমান, এই জিনিসটা এটা বোঝায়। কিন্তু এই যে জিনিসটা, সেটা কি বোঝায়? যে নিচ থেকে, এই দিক থেকে ঘুরে যদি উপর পর্যন্ত না গিয়ে হালকা একটু ব্যবধান থাকে, তাহলে এটা তো -π, বুঝছি? এই যে নিচের অংশটুকু, এই যে ঋণাত্মক কোণটুকু, এটা হচ্ছে -π এর অংশ। ওকে, তাহলে -π থেকে +π এর হিসাবটা হচ্ছে এটা, সেটা আমরা বুঝলাম। যে -π বলতে কোনটুকু? নিচের দুইটাকে বোঝাচ্ছে, আর +π এরটা হচ্ছে উপরের দুইটাকে বোঝাচ্ছে। উপরটা তো +π হয় আর নিচেটা তো -π হয়, এগুলো তো জানা কথাই, তাই না? জানা কথা না? আচ্ছা, সো এখন এখানে কোণের নির্বাচনেও সেম ভাবে প্রথমে থিটা, দ্বিতীয়তে π - থিটা, ঠিক আছে, কিন্তু তৃতীয়তে গিয়ে এটা হয়ে যাচ্ছে -π + থিটা। মানে এখানে 180 থেকে বড় কোণ হবে না এই শর্তে। প্রশ্ন যদি এই শর্তটা দিয়ে দেয়, তাইলে এইভাবে এই শর্ত ধরে লিখতে হবে, না দিলে তো দেওয়া লাগবে না। আচ্ছা, আর চতুর্থতে -থিটা, তৃতীয়তে কি বললাম? -π + থিটা, অ্যান্ড চতুর্থতে -থিটা। সেটা কিভাবে আসে ব্যাখ্যা দিতে পারি, চলো হিসাব। হ্যাঁ, কি সমস্যা বলো, আর জোর করে বলো। আচ্ছা, শর্ত হওয়ার কারণ কি বলতে কিছু নাই আসলে। শর্তটা এটা কেন আসলো, এটা কোনো ব্যাখ্যা না। ব্যাখ্যা হচ্ছে এই দুইটা কেসে আমাদের থিটার মান প্রশ্নে বের করতে বলে, আর এই দুইটা কেসে বের করা যায়। তো যদি প্রশ্নে কোনো শর্ত দেওয়া না থাকে, তাহলে আমরা সাধারণত প্রথমটাতে করি, আর যদি শর্ত দেওয়া থাকে তাহলে সেটাতে সেকেন্ডটাতে, যদি সেকেন্ডটা মেনশন করা থাকে তাহলে এই নিয়মে করতে হবে, মানে ওইটার জন্যে। আর আমি 1-2টা কেস দেখাইলে আরো ক্লিয়ার হয়ে যাবে জিনিসটা পুরোপুরি, ওয়েট করে একটু। তবে যে এখানে কি মিন করে, এখানে নেগেটিভ কোনো আসে সেটা মিন করে, যেখানে এই জায়গায় কিন্তু নেগেটিভ কোন আসে না, তাই না? সবগুলোতে থিটা। -π থেকে, আচ্ছা, ওগুলো দেওয়া যাবে, ওগুলো দেওয়া যাবে। তুমি চাইলে সেগুলো এই যে ক্লকওয়াইজ রোটেশন ঘুরে সবগুলোরই মানে আনা যাবে। তবে আমাদের যে পাঠ্য বই আছে এনসিটিভি অনুমোদিত, সেই পাঠ্য বইগুলোতে এই দুইটা শর্তের হিসাব কিতাবই দেখানো হয়েছে। অধিকাংশ জায়গায় একটাতেই দেখাইছে, কিছু বইতে, কেতাব স্যারের বই সহ 1-2টা বইতে সেকেন্ডটা সহ দেখানো। সো আমি দুইটাই দেখাই দিচ্ছি, এই দুইটাই মূলত পরীক্ষাগুলোতে আসে। তবে তুমি যদি পুরোটাই ঋণাত্মক রোটেশনে ঘুরো, সেটাও করা যাবে, সেটা নিয়ে তো কোনো সমস্যা নাই, ঠিক আছে? তো সেটা সেদিকে ঘুরলে কি হবে, এই যে একই লজিকে তুমি নিজে বাইর করে নিতে পারবা। মূল লজিকটা তো বলে দিলাম। হ্যাঁ, আচ্ছা, তো এইখানে এই জিনিসটা, এই কোণটা হিসাব করা এখান থেকে এই পর্যন্ত, যেখানে এই পুরোটা হচ্ছে -π, আর যেহেতু এই কোণটা হচ্ছে +θ, তো -π +θ হয়ে গেল। এই থিটা তো সেম হবে। আর এই চতুর্ভাগে -θ কেন? কারণ ঋণাত্মক কোণ তো -θই হয়। অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশনে +θ আর ক্লকওয়াইজ রোটেশনে -θ হয়।
তো সেই হিসেবে চতুর্থতে মাইনাস থিটা আসে। আর তুমি যদি ঘড়ি কাটার দিকে ঘুরে এদিকে আসো, থার্ডে আসো, সেক্ষেত্রে তোমার লিখতে পারবো যে -π মাইনাস থিটা লিখতে পারবো এখানে। আর যদি এদিকে আসো তাহলে -2π প্লাস থিটা লিখতে পারো, দ্যাটস গুড। সো এইগুলো তুমি এই যে এই বেসিক যেটা শিখলাম সেটা দিয়ে করা যায়। আর প্রথম দুইটাতে চেঞ্জ হয় না কেন? কারণ প্রথম দুইটাতে নর্মাল রোটেশন, এইদিকে থিটা আর এদিকে আসলে এই যে কোনটা π প্লাস মাইনাস থিটা, নর্মাল কাহিনী, আগেরটার মতো। কিন্তু এখানে আর কি উল্টা করে ঘুরতে দেখে এটা আসছে। আচ্ছা, যাই হোক, সমস্যা নেই। জাস্ট চেঞ্জ কিন্তু জাস্ট হচ্ছে কি লাস্টের দুইটাতে, প্রথম দুইটাতে সেম, দুইটা শর্তের মধ্যে প্রথম দুইটাতে শর্ত সেম। আচ্ছা, এখন আমি এটা দুইটা দেখাচ্ছি কেন, আর একটু সহজ স্পেসিফিকভাবে বলি। সেটা হচ্ছে আমাদের অ্যাডমিশন টেস্টে বা বোর্ড পরীক্ষায়ও যে কোয়েশ্চেন্সগুলো থাকে এমসিকিউতে, সেখানে মেনশন করা থাকে না যে এটা অথবা এটা, কোনোটাই মেনশন করা থাকে না। তো অনেক কোয়েশ্চেনেরই অপশন দেখা যায় যে এই নিয়মে অপশনটা সেট করছে। তো এক্ষেত্রে তুমি যদি এটা বের করো, এটা বের করতে পারলে এটা এমনি চলে আসা যাবে, একদম নর্মাল বেসিক। আমি দেখাবো, এক দুইটা কোয়েশ্চেন দেখালে শিওর হয়ে যাওয়া সব। আচ্ছা চলো আমরা একটু আলোচনায় আসি, কোয়েশ্চেন্সগুলোতে আসি। চলো তাহলে প্র্যাকটিস মেথে আসি, তাহলে তোমাদের আরও একদম মানে A to Z কেমনে কী হবে না হবে সব কিছু ক্লিয়ার হয়ে যাবে, একটু কিছু অল্প সিচুয়েশনের মধ্যে আর কি ইনশাল্লাহ। সো 1 নম্বর কোয়েশ্চেন, ধরো যদি দিলাম আমি 1, √3, এটাকে পোলার স্থানাঙ্কে কনভার্ট করবো। 1, √3 এটাকে কি করবো আমরা? পোলার স্থানাঙ্কে কনভার্ট করতে চাই। তো সেক্ষেত্রে সিম্পল হিসাব, চলো r = √x² + y², নর্মাল কাজ, r = √x² + y², তাহলে এখানে আসে 2, তাই না? আর থিটা = tan ইনভার্স y/x, y মান √3, x এর মান 1, তাহলে tan ইনভার্স √3, tan 60 ডিগ্রি মান হচ্ছে √3, তো tan ইনভার্স √3 মানে 60, মানে π/3। রেডিয়ানে কেন লিখতেছি? কারণ আমাদের প্রশ্নে যে বোর্ড পরীক্ষার কোয়েশ্চেনগুলো দেখো, এই যে ঢাকা বোর্ড 21, যশোর বোর্ড 21, দেখো সব কিন্তু রেডিয়ানে দেওয়া, তাই না? এই যে দিনাজপুর বোর্ড 22, চট্টগ্রাম বোর্ড 21, সব দেখো রেডিয়ানে। ডিগ্রিতে কিন্তু কম দেওয়া, হ্যাঁ ডিগ্রিতেও থাকে, দেখো রেডিয়ান, ডিগ্রিতেও থাকে, কিন্তু রেডিয়ানে বেশিরভাগ সময় দেয়। তো যেহেতু রেডিয়ানে বেশিরভাগ সময় দেয়, এই জন্যে আমরা ক্যালকুলেশনের সময় সব মাথায় রাখবো যে আমরা রেডিয়ানে ক্যালকুলেশনসগুলো করব, ঠিক আছে? রেডিয়ানে ক্যালকুলেশন করার ক্ষেত্রে যদি আটকায় না যেতে চাও, আমি এখানে আরেকটা নোট লিখে দিই, সেটা একটু লিখে রাখো খাতার মধ্যে, যে 10, খাতার মধ্যে লিখে রাখো 10, তিনটা জিনিস শুধু, 30 ডিগ্রি, 30 মানে π/6 = 1/√3, তাই না? তার মানে tan ইনভার্স 1/√3 = π/6, এগুলো কি আসে? π/6। আচ্ছা ওকে, এটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বর, tan 45 ডিগ্রি মানে π/4, এটা হচ্ছে 1, তার মানে tan ইনভার্স 1 = 45 ডিগ্রি। 3 নম্বর, tan 60 ডিগ্রি π/3, tan 60 ডিগ্রি = √3, তার মানে tan ইনভার্স √3 = 6 ডিগ্রি। এই তিনটা জিনিস শুধু মুখস্থ রাখলেই হবে, জেনে রাখলেই হবে। tan ইনভার্স √3 60, তাই না? মনে থাকা উচিত। tan ইনভার্স 1 45, বাট tan ইনভার্স 1/√3 = 30, 30 মানে π/6, 45 মানে π/4, অ্যান্ড 60 মানে π/3। এই জাস্ট ক্যালকুলেশনস নোটটা কিন্তু খাতায় রাখবা, হ্যাঁ? এইগুলাই বারবার তোমার ইউজ হবে, বুঝছো? এই হিসাবটাই অনেকবার ইউজ করতে হবে তোমাকে, এটা একটু ক্লিয়ার রাখলেই হইল। তোমাদের এই সিরিজের এই সপ্তাহে কিন্তু টানা 5 দিন সন্ধ্যা 7:15 ইনশাল্লাহ আমি লাইভে আসবো, জুমে এবং ফেসবুক লাইভে, দুইটা মাধ্যমে থাকবে। আর ক্লাসগুলো তো ফেসবুক পেজে অলরেডি রেকর্ডেড থাকবেই, তবে আমি ইউটিউব চ্যানেলেও আমাদের আপলোড করে দেবো, কারণ ইউটিউব থেকে তোমাদের ক্লাস দেখাটা একটু সহজ হয়, তাই না? রেকর্ডেড ভার্সনটা দেখতে। সো ইউটিউবে আমাদের ম্যাথ হেটার্স ইউটিউব চ্যানেল যেটা আছে, হ্যাঁ, ওইখানে ক্লাসগুলো ইনশাল্লাহ গোছানো আকারে তুমি পাবা, ঠিক আছে? নতুন একটা প্লে লিস্ট করে সেটা আমি আপলোড করে দিব আজকে, হ্যাঁ?
আচ্ছা কোন পেজ হচ্ছে আমাদের যে পেজ আছে ম্যাথেটার্স পেজ, হ্যাঁ ম্যাথেটার্স ফেসবুক পেজে যাবা, ম্যাথেটার্স লিখে ফেসবুকে সার্চ দিলে চলে আসবে। ফেসবুক পেজে এই ক্লাসটা লাইভ স্ট্রিম দেওয়া হয়েছে আর কি। আচ্ছা ওকে, তো চলো আমরা এটা তো বুঝলাম। ওকে, তো এখানে তাহলে এটা হচ্ছে ফার্স্ট কোয়েশ্চেন, তাহলে সুতরাং অ্যান্সার হচ্ছে কত 2,π/3। ওকে, এটা হচ্ছে এই ক্ষেত্রে অ্যান্সার। আচ্ছা এরপরে আমরা সেকেন্ড প্রবলেমে যাব। আরেকটা চতুর্ভাগে ধরা দিলাম এটা -1, √3, এটাকে r, থিটাতে -1, এটাকে কিসে r, থিটাতে আমরা কনভার্ট করতে চাই। তো সেম এখানে তো r এর মানের কিন্তু চেঞ্জ হবে না, r এর মান 2, এটা নিয়ে কোনো সমস্যা নাই, তাই না? r এর মান কিন্তু 2, r এর মান নিয়ে কোনো গ্যাঞ্জাম নাই। মানে আমি জাস্ট 4টা চতুর্ভাগে তুমি কিভাবে সলভ করবা সেটা আমি সৃজনশীলে আসলে কতে আসলে কিভাবে সলভ করবো সেটা লিখে দিচ্ছি, আর এটা এমসিকিউতে আসলে সেম ভাবে তুমি করে ফেলতে পারবা ধুমধাম। আচ্ছা, তো সেকেন্ডে এই যে এইটা এই বিন্দুটা দ্বিতীয় চতুর্ভাগে গেছে, তাই না? -1, √3 দ্বিতীয় চতুর্ভাগ। দ্বিতীয়তে আমাদের কি হয়, থিটার মানের শর্ত কি π-θ। সো এভাবে সৃজনশীলে লিখবো যে যেহেতু বিন্দুটি দ্বিতীয় চতুর্ভাগে অবস্থিত, সুতরাং θ = π-tan−1 y/x, y এর মান √3, x এর মান -1। এবং এখানে অবশ্যই মডুলাস দিতে হবে। কি দিতে হবে? মডুলাস দিতে হবে। কারণ কি? কারণ যাতে এখানে চিহ্নটাতে প্লাস আসে, এই চিহ্নটা মাইনাস সেটা ধরে আমি অলরেডি দ্বিতীয় চতুর্ভাগ ডিফাইন করছি এবং সূত্র লিখে ফেলছি। সো এখানে আর মাইনাসের কোনো জায়গা নাই, মাইনাস আসার দরকার নাই। ওকে, সো π-tan−1 √3, তাহলে π-tan−1 √3 মানে হচ্ছে 60 π/3, তার মানে বিয়োগ করলে 2π/3, তাহলে অ্যান্সার হচ্ছে 2,2π/3। এটা হচ্ছে আমাদের সেকেন্ড চতুর্ভাগের জন্য প্রবলেম। এটা তোমার 0 থেকে 360 বলো অথবা -π থেকে +π বলো, দুই ক্ষেত্রেই এটার শর্ত অ্যাপ্লিকেবল, তাই না? এখানে চেঞ্জ হচ্ছে না। এবার আসো আমরা পরবর্তী প্রবলেমে 3 নম্বর থার্ড চতুর্ভাগ -1, -√3, এটাকে r, θতে কনভার্ট করব। -1, -√3 এটাকে কিসে কনভার্ট করব? r, θতে কনভার্ট করব। সো এখানে সামারি কথা একটাই সিম্পল, r = 2 হবে, সেটা নিয়ে কোনো সমস্যা নাই। সমস্যা আছে? নাই। আর থিটারটা বলবো যেহেতু বিন্দুটি তৃতীয় চতুর্ভাগে অবস্থিত। হ্যাঁ, আমি এটা কোন শর্তে করব? 0 থেকে 2π। ওকে, পরীক্ষায় আসলে এই লাইনটা লেখা দরকার নাই, জাস্ট নর্মালি করে যাবো। আর যদি শর্ত মেনশন করা থাকে তাহলে দেখাইতে হবে। আচ্ছা, 0 থেকে 2π শর্তে যেহেতু বিন্দুটি, আমি দুইটাই দেখাই দিব আর কি তোমাকে, তৃতীয় চতুর্ভাগে অবস্থিত, দেখিতে হয় কি হয়, θ = π + tan−1 y/x, y এর মান -√3, x এর মান -1, তাহলে π + tan−1 √3, তাই না? tan−1 √3 মানে কত? π/3, তাহলে π + π/3 সমান 4π/3। কত আসলো? 4π/3। সো তার মানে অ্যান্সার হচ্ছে 2,4π/3। আচ্ছা, যদি তুমি এখানে 0 থেকে 2π শর্ত না করে -π <θ +π শর্তে এটাতে করতে চাও, ওকে, -π <θ +π এই শর্তে করতে চাও, তাহলে সেম কথা, θ = হবে -π +
কারণ থার্ড চতুর্ভাগে এই শর্তে কি মাইনাস পাই প্লাস থিটা ছিল, তাই না? প্লাস টেন ইনভার্স ওয়াই বাই এক্স, তাহলে মাইনাস পাই, এখানে প্লাস পাই বাই থ্রি, তিন মাইনাস টু পাই বাই থ্রি। এবং কথায় আসি এবার, তোমাদেরকে আরেকটু জিনিসটা আরেকটু রিয়েলাইজেশনে নিতে চাই। ডিগ্রিটা দিলে বুঝবা। পাই মানে 180, 180কে 3 দ্বারা ভাগ করলে 60, 4 6, তাহলে এটা হচ্ছে 240 ডিগ্রি। আর এটা হচ্ছে মানে 180 60, 60 2 2 120, মাইনাস 120 ডিগ্রি। ওকে, খুব সুন্দর করে দেখো, এখানে চিত্রটা আঁকি ছোট করে। আমাকে বলো, এই যে হ্যাঁ, এখান থেকে ঘুরে এই পর্যন্ত মাইনাস 120 ডিগ্রি, আর এখান থেকে ঘুরে এই পর্যন্ত প্লাস 240 ডিগ্রি। একই লাইনকে বোঝায়, শুধু রোটেশনের ডিরেকশনের জন্য মান এবং হচ্ছে সাইন চেঞ্জ হয়েছে, লাইন একটাই, দুইটা, এগুলো কোনো আলাদা জিনিস না। যে 0 থেকে 2 পাই কি, 0 থেকে 2 পাই শর্ত, হ্যাঁ বললাম, অথবা মাইনাস পাই থেকে প্লাস পাই শর্ত বললাম, আলাদা জিনিস হয়ে গেল, এরকম না, এরকম না। বুঝছো নি? বলো, জিনিসটা সেম। কি বলো, জিনিসটা কি সেম। তো সেক্ষেত্রে তুমি যদি একটা বের করো পরীক্ষার হলে, এমসিকিউর ক্ষেত্রে স্পেশালি, তুমি বের করলা 240, কিন্তু অপশনে দেখলে 240 নাই, তার মানে অপশনে অবশ্যই মাইনাস 120ই থাকবে, কারণ তুমি হিসাব করে 120 তুমি দাগাই ফেলতে পারবা। তো এই লজিকটা তোমার যদি মাথায় থাকে তাহলে তো তোমার অ্যান্সার করাতে প্রবলেম হবে না। আর যদি না থাকে, না বুঝো, বোকার মতো পড়ো, তাইলে বোকা হয়ে যাবে পরীক্ষার হলে, তাই না? এরকম কিন্তু ব্যাপার। আচ্ছা, ওকে, গেল 3 নম্বর কেস। আর লাস্ট ওয়ান 4 নম্বর, সেটা হচ্ছে মানে আমি 4, আচ্ছা না, যদি, গুড, ভালো কোয়েশ্চেন। যদি শর্ত দেওয়া না থাকে, এটা আমি অলরেডি বলছিলামই, যদি শর্ত দেওয়া না থাকে সৃজনশীলে আসে, তাহলে আমরা সবসময় যেটা দেখে আসছি, একটা করলে হয়ে যাচ্ছে, কারণ একটাই করা দরকার, এবং এক্ষেত্রে আমি সবসময় রিকমেন্ড করি প্রথমটাই করার জন্য। শর্ত দেওয়া না থাকলে প্রথমটাই শুরু করবো, আর যদি মানে শর্ত দেওয়া থাকে তাহলে যেটা চাইবে সেটা। আর তুমি যদি শর্ত দেওয়া না থাকলেও যদি এটা করো, তাও নাম্বার পাবো, এটা নিয়ে তো মানে পাবা না কেন, জিনিস তো সেমই, কিন্তু প্লাসেরটাই করা উচিত। হ্যাঁ, সবসময় বলা হয় যে ধনাত্মক জিনিসগুলোই নেওয়া দরকার। আচ্ছা, ওকে, তারপর আসি আমরা, হ্যাঁ ওকে, 4 নম্বর কেসে আসলাম। ওকে, তো 4 নম্বর কেসে শর্ত হচ্ছে, ধরো 1, মাইনাস রুট, একটা বিন্দু দিয়ে আমি আর কি সবগুলো কেস দেখাচ্ছি। আর কমা থিটা কত, সো আর এর মান হচ্ছে আর এর মান তো 2, দ্যাটস গুড। থিটার মান হচ্ছে কত হবে বলতো, আমি এটা দুইটাই দেখাই দিতে, 0 থেকে 2 পাই শর্তে। যেহেতু বিন্দুটি চতুর্থ চতুর্ভাগে অবস্থিত, কোথায় অবস্থিত? চতুর্থ চতুর্ভাগ, তাহলে সুতরাং থিটা ইকুয়াল টু 2 পাই মাইনাস 10 ইনভার্স ওয়াই বাই এক্স। ওয়াই মান হচ্ছে মাইনাস রুট 3, এক্স এর মান হচ্ছে 1, তাহলে 2 পাই মাইনাস 10 ইনভার্স রুট 3, তাই না? তাহলে কত হবে? 2 পাই মাইনাস পাই বাই 3, তার মানে 5 পাই বাই 3, শেষ। আর পরেরটা এই শর্তটাতে মাইনাস থিটা হবে, তাহলে মাইনাস পাই বাই 3 হবে সেটা অ্যান্সার। ওকে, যদি তুমি মাইনাস পাই থেকে প্লাস পাই না, তাহলে তো মাইনাস থিটা জাস্ট, তাহলে অ্যান্সার হবে জাস্ট মাইনাস পাই বাই 3। সো এই হচ্ছে একটা পেজেই A to Z সব কিছু দেখানোর চেষ্টা করলাম এবং ডিসকাস করলাম। যদি বুঝতে অসুবিধা হয়, কোনো সমস্যা নেই, আমাকে জানাবা। আর তোমাদের হচ্ছে এই রিলেটেড একটা হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম গ্রুপ আছে, সেখানে যদি প্রবলেম থাকে ছবি তুলে দিতে পারবা, এটা ডিসকাশন সুযোগ আছে। হ্যাঁ, আমি টেলিগ্রাম গ্রুপের লিঙ্কটা দিয়ে দিচ্ছি নি, ওখানে জুম লিঙ্কগুলো দিয়ে দেওয়া হবে আর কি নিয়মিত, বুঝছো?
সো এটার সাথে লিঙ্কড দেখো একটু কোয়েশ্চেনে আসি। এই যে এমসিকিউগুলো আছে এগুলো একটু প্র্যাকটিস করতে হবে। আমি একটা এমসিকিউ খুব দ্রুত করার চেষ্টা করি। দেখো এইখানে 1 নম্বর কোয়েশ্চেন, এত বিন্দুর পোলার স্থানাঙ্ক কত? তো এখানে আর এর মান বের করলে তো হয়ে যাচ্ছে, কারণ আর এর মান সবগুলো আলাদা। খেয়াল করছো? আর ইকুয়াল টু √x² মানে 2 প্লাস y² 2, 2 যোগ করলে 4, √4 সমান 2। দেখো 2, আর কোনোটাতে কিন্তু 2 নাই, সো ডি হচ্ছে অ্যান্সার। আচ্ছা, এত বিন্দুর পোলার স্থানাঙ্ক কত? এটাতে দেখো আর এর মান সবগুলো আবার সেম, থিটার মান আলাদা। এটা হচ্ছে দেখো মাইনাস মাইনাস, তাই না? সো যে থার্ড চতুর্ভাগ মাইনাস প্লাস, তাহলে সেকেন্ড চতুর্ভাগ, দ্যাট ইজ পাই মাইনাস tan ইনভার্স y/x, y এর মান 3, x এর মান -3, কাটাকাটি গেল, তাড়াতাড়ি করতে হবে ডেফিনেটলি। তাহলে 1 হয়, tan ইনভার্স 1 মানে 45 π/4, তাহলে পাই মাইনাস π/4, তার মানে 3 π/4। এই যে 3 π/4 মিলে গেল, বি হচ্ছে অ্যান্সার। দেখছো অলরেডি কিন্তু বোর্ডে আসছে, বোর্ডের কোয়েশ্চেনই করাচ্ছি, তাই না? আচ্ছা, ক্লিয়ার হচ্ছে? দেখো তারপরে আসি, এই যে দিনাজপুর রোড 22, এত বিন্দুর পোলার স্থানাঙ্ক কত? আর এর মান দেখো সব সেম 6। এমসিকিউ কিন্তু কনফার্ম পাবা যে কলেজেরই হয় সামনে পরীক্ষায়। আচ্ছা, আর থিটার মানটা চেঞ্জ হয়েছে, তো থিটার মানটা বের করে এখানে কোন চতুর্ভাগ? সেকেন্ড চতুর্ভাগ দেওয়া আছে এখানে, দেখলা। তো সেকেন্ডের ক্ষেত্রে কি হবে? পাই মাইনাস tan ইনভার্স y/x, y এর মান হচ্ছে 3, x এর মান হচ্ছে 3 -3√3, ঠিক আছে নি? তো 3 কাটা গেল, মাইনাস মাইনাস কাটা গেল, তার মানে 1/√3, 1/√3 মানে কত? 30 π/6, পাই মাইনাস π/6 মানে 5 π/6। সো এই যে মিলে গেছে 5 π/6, অপশন নাম্বার বি। এন্ড এখানে দেখো এটা সেকেন্ড চতুর্ভাগ দিছে, কি একটা আছে এখানে কিন্তু ডিগ্রি মান দিছে, ঠিক আছে? হ্যাঁ, সো এটা নিজেরা একটু সলভ করিও, স্লাইড দিয়ে দিব। আচ্ছা, সেম ভাবে দেখো এটা এত বিন্দু পোলার স্থানাঙ্ক কত? আর এর মান সব দেখো 3 দিছে, সো আর এর মান চেঞ্জের দরকার নাই। আর থিটার মানটা আলাদা হয়েছে, এটাও দেখো সেকেন্ডে কথা দিচ্ছে, সো এটা পারো। সিলেট বোর্ড 22, আমি এটা হচ্ছে থার্ড চতুর্ভাগ, দেখো দিনাজপুর বোর্ড 21 থার্ড চতুর্ভাগ, এখানেও আর এর মান 2 আর 4 দিছে, যাই হোক। তো থিটার মানটা, আচ্ছা, আর √3 আর হচ্ছে -1 করলে আর এর মান 2ই হবে, তাই না? সো এটা বাদ হয়ে গেল অটো, ঠিক তো? আর থিটার মানের জন্য থার্ড চতুর্ভাগ পাই প্লাস থিটা tan ইনভার্স y/x, y এর মান -1, x এর মান -√3, তার মানে পাই প্লাস tan ইনভার্স 1/√3 মানে π/6, কত হয়? 7 π/6। বলো একটা কনফিডেন্স কি পাওয়া যাচ্ছে যারা এতক্ষণ ধরে ক্লাস করলা? একটা কনফিডেন্স পাচ্ছ কিনা যে আমরা পরীক্ষায় এবার এই নিয়মের যে কোনো এমসিকিউ আসুক আমি পারবো? এই কনফিডেন্স কি পাচ্ছি? জুমে যারা আছে একটু আনমিউট করে বলো তো, আর ফেসবুক লাইভেও যারা দেখতেছি একটু বলো তো আনমিউট করে, মানে কি বলে কমেন্ট করে। রিফাত ইসলাম শুভ, ওকে, ইয়েস স্যার বলতেছো, আচ্ছা, হ্যাঁ, গুড। আনমিউট করে বলিও, সব মেসেজ তো দেখা যায় না আসলে, জুমের সবার চ্যাট বক্সের কথা শোনা যায় না আসলে। ওকে, আচ্ছা, ওকে, ডান, ঠিক আছে। তো আমাদের এই যে এই রিলেটেড প্রবলেম, অর্থাৎ আজকের ক্লাসে আমাদের, আচ্ছা, এই যে এই স্লাইডে দেখো 23 সালের প্রশ্ন, 22 সাল 23 সাল এই নিয়মের সবগুলো ইনক্লুড করা, এগুলো হচ্ছে SW থাকবে, ওকে, এগুলো কি SW থাকবে, এগুলো প্র্যাকটিস করবো বাসায়, ক্লাসের শিটটা, ওকে, প্র্যাকটিস শিট, ক্লাস শিটটা, এগুলো প্র্যাকটিস করতে হবে, বুঝছো? এখান থেকে নেক্সট ক্লাস, এখান থেকে নেক্সট ক্লাসে ইনশাল্লাহ দেখা হবে। তো তাইলে সবার জন্য শুভকামনা রইল। যারা জয়েন করেছি, তোমাদের কালকে যেহেতু কলেজ আছে, অবশ্যই বন্ধুদেরকে একটু বলবা ক্লাসে, যাতে আমাদের এই যে আমরা ক্লাসগুলো নিচ্ছি এই ইনফরমেশান যাতে ওরা জানে, ওরা যাতে লাইভে আসে, ক্লাসগুলো করে। আর আমি ইউটিউবে আমাদের ক্লাসগুলো গুছিয়ে দিব, তোমরা ক্লাসগুলো করবা, ঠিক আছে? হ্যাঁ, সবার জন্য শুভকামনা, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।